সুপ্রিয় স্নাতক সম্মান চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আমরা চান্দিনা রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিতারানী সরকার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। আমরা এই করোনাকালীন সময়ে তোমাদের পাঠদানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই ক্লাসের প্রস্তুতি। আমরা জানি তোমরা ইতিমধ্যে অনেকেই বই সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দিয়েছ। আজকে আমি যে বিষয়টি তোমাদেরকে আলোচনা করব, তোমরা দেখছো নিশ্চয়ই বোর্ডে, সেটি হচ্ছে অনুবাদে চিরায়ত সাহিত্য। আর এটার যে বিষয় সেটা হচ্ছে মেঘদূত কালিদাসের, সংস্কৃত কবি কালিদাসের। এর আগে আমরা যে বিষয়টি বোঝার চেষ্টা করব যে অনুবাদ সাহিত্য, অনুবাদ কি, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করার নামই হচ্ছে অনুবাদ। এবং এই অনুবাদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি, জীবন আচরণ, এসব কিছু এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর হয় এবং ভাষা, জাতি, সাহিত্য সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হতে পারে। আমরা জানি পৃথিবীর অনেক বিখ্যাত সাহিত্য, মহৎ সাহিত্যগুলো অনুবাদ, এবং সেই অনুবাদেরকে চিরায়ত বলা হয় যেগুলোকে, সেগুলো হচ্ছে যেগুলো অনন্তকাল ধরে জনমনে টিকে থাকবে স্বমহিমায়, সেগুলো হচ্ছে চিরায়ত সাহিত্য, এবং যাকে বলা হয় কালজয়ী সাহিত্য। সময়কে অতিক্রম করে তার সীমানা পৌঁছে যাবে অনাগত ভবিষ্যতে। আমরা এরকম 4টি অনুবাদ কর্ম নিয়েই তোমাদেরকে চতুর্থ বর্ষে এই কোর্সটিকে তৈরি করা হয়েছে। এখানে আমরা মেঘদূতের আগে যেই বিষয়টি আমরা দেখি সেটি আছে ইডিপাস, সোফোক্লিসের ইডিপাস, এবং যেটি সৈয়দ আলী আহসান অনুবাদ করেছেন। এবং আমাদের এই কালিদাস অনুবাদ করেছেন আমাদের এদেশের বিখ্যাত কবি, প্রাবন্ধিক বুদ্ধদেব বসু। শেক্সপিয়ারের, ইংরেজ কবি, মহাকবি শেক্সপিয়ারের হ্যামলেট, যেটিকে শামসুর রহমান, আমাদের বাংলা সাহিত্যের আধুনিকতম কবি শামসুর রহমান অনুবাদ করেছেন। আর আরেকটি হচ্ছে ম্যাক্সিম গোর্কি মা, যেটি পুষ্পময়ী বসু অনুবাদ করেছেন। এই 4টি থেকে আমরা ধারাবাহিকভাবে, তোমরা তো সোফোক্লিসের ইডিপাস এবং শেক্সপিয়ারের হ্যামলেট আমি জানি অনেকে ইতিমধ্যে পড়ে ফেলছো, এবং ম্যাক্সিম গোর্কির মাও অনেকে পড়েছ, যেগুলোর অনুবাদগুলি পড়লে মোটামুটি বোঝা যায়। কিন্তু এই অনুবাদগুলোর মধ্যে সবচেয়ে বেশি জটিল যেটি, সেটি হচ্ছে সংস্কৃত মহাকাব্য মেঘদূতম, আমাদের মহাকবি কালিদাসের মেঘদূতম থেকে যে মেঘদূত অনুবাদ করা হয়েছে, কবি বুদ্ধদেব বসু যেটি অনুবাদ করেছেন, সেটি হচ্ছে একটি কঠিন রচনা বা অনুবাদ সাহিত্য। আমরা গত বছরও দেখেছি যে ছেলেমেয়েরা আমাদেরকে এই অনুবাদ সাহিত্যের মধ্যে, চিরায়ত সাহিত্যগুলোর মধ্যে এই বিষয়টিকে নিয়ে, কালিদাসের মেঘদূতম নিয়ে বেশি ব্যস্ত থেকেছে এবং সমস্যার কথা আমাকে জানিয়েছে। তো সেই আলোকেই আমি আজকে তোমাদেরকে মেঘদূতের কিছু ধারণা আজকের প্রথম ক্লাসে দেব। মহাকবি কালিদাস সম্পর্কে আমরা আগে জেনে নিই।
মহাকবি কালিদাস খ্রিস্টীয় বিভিন্ন মতভেদ আছে, যে ধারণা করা হয় খ্রিস্টীয় ৪র্থ থেকে ৫ম শতকে তার জন্ম হয়েছে গুপ্ত সাম্রাজ্যের যুগে এবং মৃত্যু হয়েছে সেই সময়ে। কিন্তু সঠিক যে সময়কালটা সেটি জানা যায়নি, বিভিন্ন জন বিভিন্নভাবে মন্তব্য করেন। তো বেশি গ্রহণযোগ্য হচ্ছে ৪র্থ থেকে ৫ম শতক খ্রিস্টীয়, এবং তার জন্মস্থান সম্পর্কে বিভিন্ন মতভেদ দেখা যায়। তবে বেশিরভাগ যেটি স্বীকৃত হয়েছে সেটি হচ্ছে হিমালয়ের কাছাকাছি কোনো এক জায়গায় হতে পারে, কিংবা উজ্জয়িনীতে। উজ্জয়িনী ভারতের মধ্যপ্রদেশের একটি জায়গার নাম, বর্তমানেও আছে উজ্জয়িনী। এই উজ্জয়িনীকে নিয়ে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা আছে, তোমরা হয়তো পড়েছো 3rd ইয়ারে, স্বপ্ন কবিতা। দূরে বহু দূরে স্বপ্ন লুকে উজ্জয়িনী ক্রুরে, দেখিতে গিয়েছে মোর পূর্ব জনমের প্রথম অপ্রিয়ারে। সেটি ছিল শিপ্রা নদী পারে। হ্যাঁ, এখনো আছে সেই উজ্জয়িনী নগর মধ্যপ্রদেশে ভারতের, এবং সেটি হচ্ছে শিপ্রা নদীর পাড়ে অবস্থিত। তো ঠিক আছে, আমরা তাহলে জানলাম যে মহাকবি কালিদাসের জন্ম শিপ্রা নদীর পাড়ে উজ্জয়িনীপুর হতে পারে, কিংবা হিমালয়ের কাছাকাছি কোনো এক জায়গায়। এবং গুপ্ত সম্রাট রাজা বিক্রম সম্রাট বা গুপ্ত রাজা বিক্রমাদিত্যের সময়ে তিনি জন্মেছেন, এবং রাজা বিক্রমাদিত্যের 9 জন সভাকবি ছিলেন। এই 9 জন সভাকবির মধ্যে কালিদাস, মহাকবি কালিদাস অন্যতম একজন ছিলেন। এবং জানা যায় তিনি জীবনের প্রথম দিকে খুবই সাধারণ সাদাসিধে একজন মানুষ ছিলেন। জ্ঞান এর মহিমা তার তেমন একটা ছিল না, মানুষ তাকে অবুধ হিসেবে বিবেচনা করত। কিন্তু দেখতে তিনি অনেক সুদর্শন ছিলেন, এবং ঘটনাক্রমে তার এক রাজকন্যার সাথে বিয়ে হয়, এবং ওই রাজকন্যা যখন ধীরে ধীরে কালিদাসের নির্বুদ্ধিতা এবং তার যে অবুধপনা যে সেটা দেখে তিনি বিরক্ত হলেন। বিরক্ত হয়ে তিনি কালিদাসকে অনেক গঞ্জনা দিতে থাকলেন। একদিন ঘটনাক্রমে কালিদাস অনেক বেশি আঘাত পেয়ে স্ত্রীর কাছে আত্মহত্যা করতে যখন নদীতে ঝাঁপ দিতে গেলেন, তখন তাকে দেবী কালী তার প্রাণ রক্ষা করে তাকে জ্ঞান বুদ্ধি প্রদান করে যে আশীর্বাদ করলেন। এই আশীর্বাদ পুষ্ট হয়েছেন বলে পরবর্তীতে এই কালীর সাধক এবং কালীর মহিমায় তিনি জ্ঞানী হয়েছেন বলে তার নাম ধারণ করেছেন কালিদাস। তো এই কালিদাস তিনি একজন নাট্যকারও ছিলেন, এবং তার যে লেখার বিষয়গুলো, অভিজ্ঞান শকুন্তলম নাম শুনেছ তোমরা। অভিজ্ঞান শকুন্তলম যে নাটকটি, সেটি হচ্ছে পৌরাণিক কাহিনী এবং মহাভারতকে আশ্রয় করে রাজা দুষ্মন্ত, প্রাচীন হস্তিনানগরের যে রাজা দুষ্মন্ত এবং তার প্রণয়িনী, তার প্রেয়সী শকুন্তলাকে নিয়ে যে ঘটনা, সেটিকে আবার অনুবাদ করেছেন আমাদের গদ্যের জনক, বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অভিজ্ঞান শকুন্তলম এটি ছিল তার রচিত বিখ্যাত রচনা। এবং তারপরে তার যে লেখা গীতিকাব্য, গীতিকাব্য হচ্ছে মেঘদূত। এই মেঘদূতকে অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু। এবার আমরা একটু বুদ্ধদেব বসু সম্পর্কে জেনে নিই। তাহলে বুদ্ধদেব বসু, সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে এটি, আমরা কুমিল্লা জেলার মানুষ, সেই হিসেবে কুমিল্লা অনেক অনেক কৃতি মানুষ, গুণী মানুষের জন্ম দিয়েছে। আমরা সেই ধারায় উত্তরসূরি হিসেবে গর্বিত, আনন্দিত। 1908 সালে 30 নভেম্বর এই বুদ্ধদেব বসু কুমিল্লা জন্মগ্রহণ করেছেন, এবং তিনি ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন, এবং যেই মেধা পরবর্তীতে দেশের সীমানা ছাড়িয়ে
আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছিল। তিনি ছিলেন ইংরেজি ভাষায় প্রভূত জ্ঞানের অধিকারী। অধ্যাপনা ছিল তার পেশা। তিনি ভারতের কলকাতার রিপন কলেজে শিক্ষকতা করেছেন অনেক বছর। তারপর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন। আর তার ইংরেজি ভাষার পাণ্ডিত্যের জন্য তিনি আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি ভারতের ভাষা, সংস্কৃতি, সাহিত্য নিয়ে অনেক অনেক লেকচার দিয়েছেন, যেগুলো ভূয়সী প্রশংসা অর্জন করেছে এবং ভারতবর্ষের ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতিকে পৃথিবীর মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। তেমনি একজন কবি, নাট্যকার, প্রাবন্ধিক হচ্ছেন বুদ্ধদেব বসু। তো আমরা এই বুদ্ধদেব বসু এই কঠিন সংস্কৃত মহাকাব্যকে, মেঘদূতম নাম ছিল হচ্ছে, সংস্কৃত মহাকাব্যটির নাম ছিল মেঘদূতম। এটার নাম ছিল মেঘদূতম। মেঘদূতম এটিকে তিনি অনুবাদ করে করলেন কি মেঘদূত। মেঘদূত, মেঘকে দূত করে প্রিয়ার কাছে খবর পাঠানো হয়েছে। এবং এই যে কাব্যটি, মেঘদূত যে মহাকাব্যটি, সেটি হচ্ছে 118টি শ্লোকের সমন্বয়। 118টি শ্লোক আছে। আর কি আছে? আর আছে তার দুইটি খণ্ড। একটা হচ্ছে পূর্ব মেঘ, আর এটা হচ্ছে উত্তর মেঘ। উত্তর মেঘ, পূর্ব মেঘ আর উত্তর মেঘ, এই দুইটি পর্ব বা দুইটি খণ্ডে তার এই মেঘদূত কাব্যটি প্রকাশিত বা রচিত হয়েছে। আর এর যে মাত্রা বা ছন্দ হচ্ছে, এর ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত। এর ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ। তোমরা ছন্দ পড়েছো, তোমরা তৃতীয় বর্ষে ছন্দ পড়ে এসেছো। ছন্দ হচ্ছে 3 প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। সেই হিসেবে আমাদের এই মহাকাব্যটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে। তার দুইটি খণ্ড, একটা হচ্ছে পূর্ব মেঘ আর এটি হচ্ছে উত্তর মেঘ, এবং তার শ্লোকের সংখ্যা হচ্ছে 118টি। আমরা এখন যেই তার প্রথম যে শ্লোক, সেটি নিয়ে তোমাদেরকে একটু আলোকপাত করব। এখানে আরেকটি বিষয় বলে নেই যে প্রাচীনকালে দূত হিসেবে কবুতরের কথা আমরা শুনেছি, যে কবুতরকে অর্থাৎ পাখিকে দূত করে মানুষ খবর প্রেরণ করত। কিন্তু এখানে আমরা দেখছি ঘোড়াকেও দূত করা হতো অনেক সময়, কিন্তু এখানে আমরা দেখছি মেঘকে দূত করা হয়েছে। এখানে এই কাব্যের যিনি নায়ক যক্ষ, তিনি মেঘকে আশ্রয় করে, মেঘকে দূত করে সে তার অলকাপুরীতে তার প্রিয়ার কাছে, যক্ষ প্রিয়ার কাছে খবর পাঠাচ্ছে। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে, এই যে রচনাটি মেঘদূতের, এখানে দেখো আমি সংস্কৃত ভাষায় যে রচিত যে প্রথম শ্লোকটি, দুঃখিত, আমি এখানে লিখেছি, তারপরে এটার অনুবাদ বা তার বাংলাটা আমি এখানে লিখেছি, একটি মাত্র প্রথম শ্লোকটাকে আমি এখানে লিখেছি। তো এখানে এই যে প্রথম শ্লোকটি, রচনা কালটা ছিল আষাঢ়স্য প্রথম দিবসে। এখন আমরা দেখো আজকে কোথায়, কত, আষাঢ়ের 24 তারিখ, এখনো কিন্তু আষাঢ় শেষ হয়ে যায়নি। আষাঢ়ের প্রথম দিবসে কালিদাস সূচনা করেছিলেন তার এই লেখা। এবং ধারণা করা হয় এবং বলাও হয় যে ভারতবর্ষের যে ইতিহাসে যে বর্ষা হচ্ছে একটি এমন ঋতু বা এমন সময় যেটি হচ্ছে প্রেমের এবং বিরহের। বর্ষা ঋতুতে
ব্যবসা বলো, সেই সময় তো মানুষ ব্যবসা বাণিজ্যের উপরে নির্ভরশীল ছিল, ব্যবসার বাণিজ্য করা যায় না, সবাই বাধ্যতামূলক ঘরে অবসর, এবং সেই অবসরে মানুষের মনে বর্ষার অপরূপ যে প্রাকৃতিক সৌন্দর্যে মানুষের প্রেম জেগে উঠে মনের মধ্যে, হৃদয়ে গহীনে প্রেমের আবির্ভাব হয়, এবং প্রিয়ার জন্যে যে ভালো লাগা, প্রিয়ার জন্যে যে আকুলতা তৈরি হয়, বিরহ তৈরি হয়, এটা হচ্ছে বর্ষা ঋতুর একটি বৈশিষ্ট্য। এই জন্যই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেন, এমনও দিনে তারে বলা যায় এ ঘন ঘোর বরিশায়। আবার আমরা যদি ফিরে যাই সেই মধ্যযুগের পদাবলিতে, সেখানে আমাদের কবিরা বলেন যে এ ঘন ঘোর মেঘের ঘন ঘটা, বর্ষা ঘন ঘোর। মেঘের ঘন ঘটা নিয়ে এখানেও অনেকগুলো পদাবলী আছে। আমরা সেই আষাঢ়ের প্রেম বিরহের সময়ে এসে এই কাব্য পড়া শুরু করেছি। সুতরাং আমরা একটা একেবারে যথোপযুক্ত সময়ে আমাদের এই কাব্য পড়া শুরু হয়েছে। তো ঠিক আছে, চলো আমরা যাই কবিতায় বা শ্লোকে। এখানে সংস্কৃত যে শ্লোকটি, কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা সাধিকার প্রমত্ত সাপেনাস্তং গমিত মহিমা বর্ষভোগ্যেন ভর্তু যক্ষশ্চক্রে জনকতনয়া স্নান পুণ্য দকেষু স্নিগ্ধ ছায়া তরুষু বসতিং রামগির্যাশ্রমেষু। হ্যাঁ, আমরা এর বাংলাটি বলবো। বাংলাটি হচ্ছে, জনৈক যক্ষের কর্মে অবহেলা ঘটল বলে শাপ দিলেন তার প্রভু। মহিমা অবসান, বিরহ গুরুভার ভোগ্য হলো 1 বর্ষকাল। বাঁধল বাসা রামগিরিতে, তরুগণ স্নিগ্ধ ছায়া দেয় যেখানে, এবং জলধারা জনকতনয়া স্নানের স্মৃতি মেঘে পূর্ণ। অর্থাৎ এখানে জনৈক যক্ষ সে তার প্রভু কর্তৃক শাপাদিষ্ট হয় তার কর্মে অবহেলার জন্যে। তোমরা বা আমরা সবসময় খেয়াল করি যে আমরা যদি কারো অধীনে কাজ করি, আমরা যদি কখনো ভুল করি বা কর্তব্যে অবহেলা করি, আমাদেরকে কি করে, আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা কি করে, আমাদেরকে শাস্তি প্রদান করে। তো সেই শাস্তি প্রদান করে যক্ষকে কি করা হয়েছে, 1 বৎসরের জন্য তাকে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেই 1 বৎসরের ভিতরে 8 মাস কাটার পরে বর্ষা ঋতু শুরু হয়েছে, এবং সেই বর্ষা ঋতুর প্রথম যে দিন, আষাঢ়স্য প্রথম দিবসে এই যক্ষ তার প্রিয়ার জন্য বিরহে আকুল হয়েছে। বিরহ প্রেমাতুর যক্ষ সে নিরুপায় হয়ে মেঘকে দূত করে প্রিয়ার কাছে অলকাপুরী, যেখানে তার যক্ষ প্রিয়া আছে, সেখানে খবর পাঠানোর চেষ্টা করেছে। বলছে সেটা বাঁধলো বাসা রামগিরিতে, এবং রামগিরি যে পর্বত, গিরি মানে পর্বত, সেই রামগিরিতে হচ্ছে কার অবস্থান, যক্ষের অবস্থান। এবং বর্তমানে এই রামগিরিটা হচ্ছে যে ভারতের নাগপুর, মধ্যপ্রদেশে নাগপুরে রামটেক পর্বত আছে, সেই রামটেক পর্বতটাই ছিল রামগিরি পর্বত। তাহলে আমরা একটা বিষয় তো বুঝতে পারছি, যে যে বিষয়গুলো, যে যে জায়গাগুলো এখানে আছে, সেগুলো কিন্তু বাস্তবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। রামগিরিতে তরুগণ স্নিগ্ধ ছায়া দেয় যেখানে, গাছপালা বৃক্ষরাজি স্নিগ্ধ ছায়া দিচ্ছে, এবং জলস্নাত জলধারা জনক স্নানের স্মৃতি মেঘে। এই যে রামগিরি পর্বত, যেটা রামগিরি, সেটা হচ্ছে রামের নাম, সেই আমাদের রামায়ণের যে রাম এবং যে জনকতনয়া সীতা, তাদেরকে কেন্দ্র করে তাদের অনেক স্মৃতি বিজড়িত এই পর্বতটি, এই জন্য নাম হচ্ছে তার রামগিরি পর্বত।
এবং সেই পূর্ণ স্মৃতি, সীতার দেবী এখানে স্নান করেছিলেন, সেই পূর্ণ স্মৃতিকে উপলক্ষ করে এখানে বলা হচ্ছে যে জনতনয়া স্নানের স্মৃতি মেখে পূর্ণ জলধারা যে প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে রামগিরি। তো আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারি এইরকম যে অনুবাদ সাহিত্যের একটি বিশাল মহৎ একটা অনুবাদ কর্ম হচ্ছে আমাদের এই সংস্কৃত সাহিত্য থেকে অনুদিত কালিদাস এর মেঘদূত, এবং আমাদের কুমিল্লার মানুষ বুদ্ধদেব বসু একটি কঠিন এবং দুরূহ কাজকে সম্পাদন করে আমাদের হাতের কাছে এই সংস্কৃত কবি মহাকবি কালিদাসের সেই সময়কার ঘটনাবলীকে আমাদের হাতের কাছে পৌঁছে দিয়েছেন। এবং শাশ্বত যে প্রেম, শাশ্বত প্রেমিকের মনের যে বিরহ, সেই বিরহকে তিনি আজকের যে আষাঢ়ের যেই আমরাও কিন্তু সেই যক্ষের মতোই কিন্তু ঘরবন্দি হয়ে আছি, যক্ষ নির্বাসনে আছেন, আমরা হচ্ছি করোনা আর কারণে কোভিড-19 কারণে ঘরবন্দি হয়ে আছি। বর্ষায় ঘরবন্দি অবস্থায় আমাদের মনে যেরকম দুঃখ বেদনা বিরহ ভারাক্রান্ত থাকে, আমরা ঠিক সেই রকমই একটা সময়ে ভারাক্রান্ত হৃদয়ের প্রেমিক হৃদয়ের আকুলতা নিয়ে রচিত এই মহাকাব্য আমরা আগামী ক্লাসে আমরা বিস্তারিত আরো দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে যে বিষয়গুলো প্রাথমিক যে ধারণা যে অনুবাদ কাকে বলে, তারপরে হচ্ছে আমাদের যে 4টি চিরায়ত সাহিত্যে যে 4টি অনুবাদ গ্রন্থ আছে সেগুলোর নাম এবং কি মূল লেখক এবং অনুবাদকের নাম, সেই সাথে আমরা কালিদাসকে নিয়ে বুদ্ধদেব বসুকে নিয়ে যেই প্রাথমিক ধারণাগুলো দিয়েছি সেগুলো তোমরা আর একটু ভালোভাবে বিস্তৃতভাবে জানবে, এবং মহাকবি কালিদাসের এই মেঘদূত কাব্যটি তোমরা যতটুকু পারো নিজেরা পড়ে বোঝার চেষ্টা করবে, তাহলে তোমাদের ক্লাসটি বুঝতে আরো সুবিধা হবে। তো ঠিক আছে, ভালো থাকো তোমরা, ধন্যবাদ সবাইকে।